আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহেল ফাইসাল আর আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী ছাত্রলীগ সংঘর্ষে গুলিবিদ্ধ 2, আহত 1.5 শতাধিক। মঙ্গলবার বিকেল 3টায় দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। যারা নিজেদের রাজাকার বলে স্লোগান দেয় তারা কোন চেতনায় বিশ্বাসী, প্রধানমন্ত্রীর প্রশ্ন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেই উন্নত দেশ গড়া সম্ভব, মন্তব্য। দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়নে বিশিষ্টজনদের পরামর্শ। প্রাণ প্রকৃতি রক্ষা করে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি কমানোর তাগিদ। এবং 28 বছরে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। গণতন্ত্র ও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে আরো বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্রদের সঙ্গে সন্ধ্যায় ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। বিকেল থেকে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনায় 2 শিক্ষার্থী গুলিবিদ্ধ এবং 1.5 শতাধিক আহত হয়েছে। রাতে শহীদুল্লাহ হলের সামনে পুলিশ মোতায়েন করা হয়। সেখানে আছেন আল মুকসিদ, সরাসরি যাচ্ছি তার কাছে। মুকসিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তের অবস্থা আমাদের জানা। নবনীতা, আপনি যেমন বলছিলেন, আমরা ঢাকা ভার্সিটির এই অংশে আজ বিকেল থেকেই প্রায় পিকেটিং, ছাত্রলীগের সাথে অনেক মারামারি ছাত্রদের, এই ঠিক শুধু কোটা আন্দোলন নিয়ে। আমি এখন আছি শহীদুল্লাহ হলের সামনে। তো এখানের পরিস্থিতি বলতে গেলে কিছুক্ষণ আগেই পুলিশকে সরিয়ে নেওয়া হয়েছে। আপনার এখানে তেমন এখন পুলিশের পাহারা নেই। ছাত্রছাত্রীরা যারা সবাই এখন হলে অবস্থান করছে, কিন্তু রাস্তায় প্রচণ্ড পরিমাণ ভাঙচুরের ছবি আমরা দেখতে পাচ্ছি। যে পিকেটিং হয়েছে, মারামারি হয়েছে, ধস্তাধস্তি হয়েছে। এর পাশাপাশি আমরা দেখছি, আমার সহকর্মীকে বলবো, আমি এদিকে একটা হুন্ডাও খুব ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। এটা নিয়ে মূলত এখন আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং কাল প্রধানমন্ত্রীর যে বক্তব্য প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা, কোটা বাতিলের যে দাবি, সেটা নিয়ে কাল বিকালে কিন্তু সারা দেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সামনে থেকে এখন পর্যন্ত এতটুকুই আমার কাছে ছিল। নবনীতা। মুকসিদ, ধন্যবাদ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় 1.5 শতাধিক আহত হয়েছেন। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল ও বিজয় 71 হলে কিছু শিক্ষার্থী আটকা পড়েছে, এমন সংবাদে পুরো ক্যাম্পাসে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। সময় বিকেল 3:30। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বিজয় 71 হলের সামনে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। সে সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বিজয় 71 হলে প্রবেশ করতে চাইলে বাধা দেয় ছাত্রলীগ। পরে মাস্টারদা সূর্য সেন হল ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা, আর ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নেয় বিজয় 71 হলের সামনে।
একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আশপাশের হলের ছাত্রলীগ নেতাকর্মীরা একজোট হয়ে সংঘর্ষে যোগ দেয়। সংঘর্ষ হয়েছে উপাচার্যের বাসভবনের সামনের সড়কেও। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিলে মলচত্বরে অবস্থান নেয় ছাত্রলীগ। সেখানেও ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে ক্যাম্পাস জুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ফুলার রোড, ভিসি চত্বরে সংঘর্ষে আহত হয় অনেক শিক্ষার্থী। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হটিয়ে দেয়। এর আগে 12টা থেকে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সমবেত হন বিপুল সংখ্যক শিক্ষার্থী। কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। 2018 সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার কোটা ব্যবস্থা বাতিল করে। সম্প্রতি উচ্চ আদালত সেই পরিপত্র বাতিল করে রায় দেয়। এরপর থেকে আন্দোলনের নামে শিক্ষার্থীরা তাদের দাবি কোটা ব্যবস্থার একটা যৌক্তিক সংস্কার। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। যারা নিজেদের রাজাকার বলে স্লোগান দেয় তারা কোন চেতনায় বিশ্বাসী, এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সুশাসন নিশ্চিত ও অর্থনৈতিক বৈষম্য দূর করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে পারলেই কেবল উন্নত দেশ গড়া সম্ভব। সাদি মাহমুদের রিপোর্ট। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ানো এবং গতি আনতে 2014-15 অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি চালু হয়। এই চুক্তিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কৌশলগত উদ্দেশ্য, গৃহীত কার্যক্রম, লক্ষ্যমাত্রা এবং সব কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতির পরিমাপের জন্য কর্মসম্পাদন সূচক থাকে। 2024-25 অর্থবছরে স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিবরা। পরে 2022-23 অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন বাস্তবায়নের অনন্য স্বীকৃতি হিসেবে 11 মন্ত্রণালয় ও বিভাগকে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেনকে জাতীয় শুদ্ধাচার পুরস্কার তুলে দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের নেয়া সুষ্ঠু কর্মপরিকল্পনার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই, এবং সেই পদক্ষেপটাই আজকে আমরা দিয়েছি যে কোনো মতেই এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না বলেই তরুণ প্রজন্ম নিজেদের রাজাকার বলতে দ্বিধা করছে না বলে মন্তব্য করেন সরকার প্রধান। মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? বৈশ্বিক সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি খাদ্য সংরক্ষণের দিকেও নজর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা তো আমাদের ভুললে চলবে না। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। যথাযথভাবে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়নে তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সভায় বক্তারা প্রাণ প্রকৃতি রক্ষা করে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি কমানোর আহ্বান জানান। মানবাধিকার কমিশনের থিমেটিক সেশনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের মানসিক আঘাত প্রশমনের উপরও আলোকপাত করেন বক্তারা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে এশিয়ায়। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বাড়ছে বন্যা ও জলাবদ্ধতা। বনভূমি উজাড় হওয়ায় বাড়ছে তাপমাত্রা। মরুকরণের জন্য দেখা দিয়েছে পানি সংকট।
লবণাক্ততার কারণে কমছে বিশুদ্ধ পানি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে অকাল মৃত্যুর 20% জন্য দায়ী বায়ু দূষণ। বনভূমি উজাড় রোধ করতে করণীয় তুলে ধরা হয় সভায়। বনের যে শুধু গাছপালা বা ছাড়াও আরো যে ভ্যালু আছে, এটা যে পানি ধরে রাখে, ওয়াটারশেড ম্যানেজ করে, এবং আমাদের যে আপস্ট্রিমে যদি আমার গাছপালা না থাকে আমার নাগ্যতা কমে যাবে, সেখানে আমার যে নদীর দুই পার ভাঙবে, আমার বন্যার সৃষ্টি হবে, সেগুলি সেই জন্য আপস্ট্রিমেও আমাদের বনায়নে কাজ করার দরকার আছে। আমরা যেটা বলতে চাচ্ছি, একটা চ্যালেঞ্জ আছে, স্কোপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে ইউএনএফটিপিসি থেকে ইনফ্লুয়েন্স করা বাংলাদেশের পক্ষ থেকে, এবং কিছু কেস এস্টাবলিশ করা, যাতে করে আমরা প্রপারলি ইউএনএফটিপিসি প্রসেসকে ইনফ্লুয়েন্স করতে পারি উইথ যারা নেগোসিয়েশন করবেন তারা, বাট উইথ স্ট্রং কেসেস অফ হিউম্যান রাইটস ভায়োলেশন। ন্যাশনাল মেকানিজম যেটা এটা যদি করতে পারে, আমার ধারণা থ্রু এলডিসি গ্রুপ, এলডিসি মেম্বার, অথবা আমরা কিন্তু এটা আরো সময় লাগবে, দ্বিতীয় মিটিং হচ্ছে বোর্ডে, আমাদের যেটা ফাইন্ডিং সেটাকে তো দিতে পারি, জাস্ট টু ইনফ্লুয়েন্স দ্যাট। ডিজাস্টার হওয়ার সাথে ওর পরে স্যার আমরা একটা ইমিডিয়েট অ্যাসেসমেন্ট করে আমরা স্যার কিছু ফান্ড অ্যাক্সেস করার চেষ্টা করব। তার মানে 4-5 দিনের মধ্যে একটা ফান্ড চলে আসবে, মানে রিহ্যাবিলিটেশনের, মানে ইসের জন্য, মানে থাকা খাওয়ার যে ইনিশিয়াল খরচের জন্য। 15 দিনের মধ্যে আসবে হয়তো স্যার একটা রিকনস্ট্রাকশনের জন্য, আর লং টার্মে ডিজাস্টার রেজিস্ট্রেশন কীভাবে করা যায় সেইটার জন্য। জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের থিমেটিক কমিটি সভায় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রস্তাব তুলে ধরেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। আমাদের বৈদেশিক বেশিরভাগের জন্য আমাদেরকে নির্ভর করতে হয় পোশাক শিল্পের উপরে, এবং পোশাক শিল্পে পশ্চিমা বায়াররা কিন্তু পরিবেশের ক্ষতিকারক প্রভাবের কোনো মূল্য পরিশোধ করে না। কারখানায় বিদ্যুৎ, জ্বালানি এবং কেমিক্যালের ব্যবহার 38 ভাগ বেড়েছে জলবায়ু পরিবর্তনের কারণে। এটা কিন্তু একটা বিরাট সংখ্যা। আর কারখানার শতকরা 65% লিকুইড ওয়েস্ট ড্রেনের মাধ্যমে ডিসচার্জ হয়। অনেকগুলো কারখানা আছে যেগুলোতে কিন্তু তারা ইটিপি প্রপারলি মেইনটেইন করে না। সভায় লস অ্যান্ড ড্যামেজ তহবিলের আকার, অর্থের যোগান ও বন্টন নিয়েও আলোচনা করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে মানবিক বিপর্যয় ও মানসিক ক্ষতিপূরণের তাগিদ দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। মেন্টাল ডিসঅর্ডার যেটা হচ্ছে উপকূলে ঝড় জলোচ্ছ্বাসের কারণে, সেটা কিন্তু মেয়েদেরও হচ্ছে, ছেলেদেরও হচ্ছে। রোগ শোকের পাশাপাশি রোগ তো হচ্ছে। বাংলাদেশে কিন্তু যারা গার্মেন্টস ওয়ার্কার তাদের বেতন যেমন বেড়েছে, অন্যান্য খরচও কিন্তু বেড়ে গেছে, কিন্তু তার সাথে সাথে যে বর্জ্যের ব্যাপারটা কিন্তু একার দায়িত্ব পড়ে গেছে শুধু যারা প্রডিউসার অথবা যারা প্রোডাকশন করছে, যারা ইন্ডাস্ট্রির মালিক, তো তারাই কিন্তু এটা টেক কেয়ার করছে। কিন্তু বিদেশি যারা বায়ার তারা কিন্তু কখনোই এগিয়ে আসছে না এই ব্যাপারে। তো এই জায়গায় একটা সমন্বয় হওয়া দরকার, এবং এই জায়গাটাতে একটা যদি আমরা প্রেসার ক্রিয়েট করতে পারি মানবাধিকার কমিশন থেকে, তাহলে হয়তো এটা একটা সুফল আসতে পারে এই জায়গায়। জনস্বাস্থ্য ঝুঁকি কমানো ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে জোর দেন সভায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। অবিরাম বাংলার মুখ স্লোগানে পথ চলার 27 বছর পূর্ণ করে 28 বছরে পদার্পণ করল দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় সংসদের স্পিকারের আশা, গণতন্ত্র ও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে চ্যানেলটি আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে। তবে বর্তমান বাস্তবতায় টিভি চ্যানেলগুলোকে টিকিয়ে রাখতে পে চ্যানেলের বিকল্প নেই উল্লেখ করে এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রোকসানা আমিন জানাচ্ছেন। দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে অন্যতম অগ্রদূত টেলিভিশন এটিএন বাংলা। অবিরাম বাংলার মুখ স্লোগানে পথ চলার 28 বছরে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলটি 1997 সালের 15 জুলাই যাত্রা শুরু করে এটিএন বাংলা। বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি বিনোদন, শিক্ষা, খেলাধুলা, সমাজ ও সংস্কৃতি নিয়ে অনুষ্ঠানে বরাবরই প্রাধান্য পাচ্ছে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি। টিভির উপরেই নির্ভর করে আমাদের চলতে হয়। এখন ডে বাই ডে টিভি বাড়তেছে, কিন্তু সেই তুলনায় আমাদের অ্যাডও বাড়তেছে না। আমাদের সবগুলো চ্যানেলকে পে চ্যানেল করতে হবে। পে চ্যানেল ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় জন্মদিনে জমজমাট আয়োজনে শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। আমরা দেশ ও মানুষের স্বার্থে সকল প্রকার কল্যাণকর কার্য আমরা আমাদের এই এটিএন বাংলার মাধ্যমে, আমাদের সম্প্রচারের মাধ্যমে আমরা
সবসময় অব্যাহত রাখব। এটিএন বাংলার ২৮ বছর পদার্পণে সাধুবাদ জানান প্রধান অতিথি জাতীয় সংসদ স্পিকার। জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকাটা যাতে সবসময় বস্তুনিষ্ঠ থাকে, সততা এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার আলোকে থাকে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিএন বাংলাকে শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক। ২৮ বছর অনেক সময়, দিন হিসেব করলে অনেক, ঘন্টা হিসেব করলে অনেক, মুহূর্ত হিসেব করলে তো আরো অনেক। এটিএন বাংলার ডক্টর মাহফুজুর রহমান এবং এটিএন বাংলার পরিবারের সবার প্রতি চ্যানেল আই পরিবারের অনেক অনেক শুভেচ্ছা। চকলেটের মোহর, মিষ্টির হাড়ি আর ব্যান্ড পার্টি নিয়ে জন্মদিনের আনন্দে সামিল হয় চ্যানেল আই পরিবার। সাগর ভাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে। উনি শুরুতে ইমপ্রেস টেলিফিল্মের যে প্যাকেজ নাটকটা করতেন, আমাদের চ্যানেলের শুরুতে যদি উনি আমাদেরকে হাত না বাড়িয়ে দিতেন, সাহায্য না করতেন, হয়তোবা আমাদের পথ চলাটা এত সহজ হতো না। প্রতিষ্ঠা বার্ষিকীতে ইমপ্রেস গ্রুপের পাক্ষিক পত্রিকা আনন্দ আলো বিশেষ ক্রোড়পত্র বের করেছে। এটিএন বাংলার চেয়ারম্যানের হাতে বিশেষ এই ক্রোড়পত্র তুলে দেন আনন্দ আলো সম্পাদক। আমরা বাইরের টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান দেখতে চাই না, আমরা আমাদের নিজেদের টেলিভিশনের চ্যানেল, আমাদের নিজেদের টেলিভিশনের অনুষ্ঠান দেখে গর্ব করতে চাই। আগামীর পথ চলায় নতুন দিগন্ত উন্মোচন করার প্রত্যাশার কথা জানিয়েছে এটিএন বাংলা পরিবার। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। শান, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি সংবাদের পরবর্তী অংশে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সংবর্ধনা জানিয়েছে বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতি। এ সময় ওবায়দুল হাসানের বর্ণাঢ্য কর্মজীবনের উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আলোচনায় অংশ নিয়ে প্রাক্তন প্রধান বিচারপতিরা বিভিন্ন স্মৃতিচারণ করেন। এছাড়াও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কিভাবে বিভিন্ন জনহিতকর পদক্ষেপ নিচ্ছেন তাও তুলে ধরেন বক্তারা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে বিরতির পর আমন্ত্রণ আরো একবার। এখন জানাবো আমাদের হাতে থাকা আরো কিছু সংবাদ। মালয়েশিয়ায় কর্মী প্রেরণের ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টের কাছে সুপারিশ দাখিল করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের তদন্ত কমিটি। এছাড়া যেসব কর্মী বিদেশে যেতে পারেননি তাদের অর্থ ফেরত দেওয়া সহ 5 দফা সুপারিশ দিয়েছে ওই কমিটি। এ বিষয়ে মঙ্গলবার আদেশ দেবেন হাইকোর্ট। মাজারুল হক মান্নার রিপোর্ট। অনিয়ম দুর্নীতির কারণে 17,000-এর বেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি। এর প্রতিকার চেয়ে রিট আবেদন করা হলে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তারা সব তথ্যপত্র বিচার বিশ্লেষণ করে যে সুপারিশ দেয় তা হাইকোর্টে দাখিল করে মন্ত্রণালয়। সুপারিশগুলো হল কর্মী প্রেরণের ব্যর্থতা এবং দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, যেসব কর্মী বিদেশে যেতে পারেননি তাদের কাছ থেকে নেওয়া অর্থ অবিলম্বে ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিগুলোকে নির্দেশ প্রদান, রিক্রুটিং এজেন্সি কর্তৃক মন্ত্রণালয়ে নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮,৯৯০ টাকার বেশি অর্থ গ্রহণের অভিযোগ আইনিভাবে নিষ্পত্তি করা, ভবিষ্যতে কর্মী প্রেরণের ক্ষেত্রে সময়সীমার সাথে মিল রেখে চাহিদাপত্র ও ভিসা ইস্যুর তারিখ নির্ধারণ করা, মোবাইল, হোয়াটসঅ্যাপ, ইমেল ও সরাসরি মন্ত্রণালয়ের প্রাপ্ত অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে অভিযোগকারী কর্তৃক পাঠানো ডকুমেন্ট ও অভিযোগের তালিকা মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট শাখায় প্রেরণ করা। এছাড়া ভবিষ্যতে এরকম পরিস্থিতি হলে কি করতে হবে সে সম্পর্কেও মতামত দেয় তদন্ত কমিটি। সেগুলো হল মালয়েশিয়ান কর্তৃপক্ষ কর্তৃক রিক্রুটিং এজেন্সি নির্বাচনের বিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করা, যাতে সকল রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী নিয়োগের সুযোগ পায়। মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা, যাতে চাহিদাপত্র ইস্যু থেকে কর্মীর বিদেশ গমন ও পরবর্তী পরিস্থিতি
তদারকি করা যায়। এই সিস্টেমে ইমিগ্রেশন কর্তৃপক্ষ, বিদেশে বাংলাদেশ দূতাবাস এবং রিক্রুটিং এজেন্সি সংযুক্ত থাকতে পারে। মন্ত্রণালয় হতে নিয়োগ অনুমতি গ্রহণের পর বিএমইটির ক্লিয়ারেন্স কার্ড গ্রহণ এবং কর্মী প্রেরণের সময় নির্দিষ্ট করা। রিক্রুটিং এজেন্সি কর্তৃক অভিবাসী কর্মীদের কাছ থেকে অভিবাসন ব্যয় গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা। ই ভিসা প্রাপ্ত যে সকল কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি তাদের বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন সে দেশের সরকারের সাথে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা। মাছরক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পরদিনই রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের জন্য উইসকনসিনে গেছেন। তিনি মনে করেন আততায়ীর এমন আক্রমণের সময়সূচিতে পরিবর্তন অর্থহীন। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বাংলা চলচ্চিত্রের দেবদাস খ্যাত অভিনেতা বুলবুল আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী আজ। 2010 সালের এই দিনে পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই মহানায়ক। বরেণ্য এই অভিনেতা স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 2015 সাল থেকে দেশ বরেণ্য শিল্পীদের সম্মাননা দিয়ে আসছে বুলবুল আহমেদ ফাউন্ডেশন। বাংলা চলচ্চিত্রের অমর এই মহানায়কের মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আই পরিবারের শ্রদ্ধা। লালা নওশীন জানাচ্ছেন। এই টাকাটা রাখো, আমার যা কিছু ধার আছে এ থেকে শোধ করে দিও। 1973 সালে আব্দুল্লাহ ইউসুফ ইমামের ইয়ে করে বিয়ের মাধ্যমে প্রথম বড় পর্দায় অভিনয় শুরু করেন ঢালিউড ও মহানায়ক বুলবুল আহমেদ। পরের বছর আব্দুল্লাহ আল মামুনের অঙ্গীকার। দুটি সিনেমায় সুপারহিট হলেও বুলবুল আহমেদ ঢাকাই সিনেমার দর্শকদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি দেবদাসে অভিনয় করে। তুমি বলে ডাকলে বড় মধুর লাগে। বাংলা সিনেমার দর্শকরা দেবদাস বলতে এখনো মনে করেন বুলবুল আহমেদকে। আমার দুটি চোখ পাথর তো নয়, তবু কেন খয়ে খয়ে যায়। এছাড়াও শ্রীকান্ত, মহানায়ক, সীমানা পেরিয়ে, সূর্যকন্যার মতো কালজয়ী সিনেমাগুলোতে বুলবুল আহমেদ নিজেকে প্রতিষ্ঠিত করেন অনন্য উচ্চতায়। অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও সফলতা অর্জন করেন তিনি। তার পরিচালিত ওয়াদা, মহানায়ক, ভালো মানুষ, রাজলক্ষ্মী, শ্রীকান্ত, আকর্ষণ, গরম হাওয়া, কত যে আপন সিনেমাগুলো আলোচিত হয়েছে। অভিনেতা হিসেবে 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন বুলবুল আহমেদ। বুলবুল আহমেদের জন্ম 1941 সালে পুরান ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে ব্যাংক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করলেও তার ঠিকানা হয়ে যায় দেশের রূপালী পর্দা। অভিনয় এবং পরিচালনার মাধ্যমে বাংলা চলচ্চিত্রকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া মহানায়ক বুলবুল আহমেদ 2010 সালের 15 জুলাই পাড়ি জমান না ফেরার দেশে। আব্বু মারা যাবার পরে আমি একটা ফাউন্ডেশন গঠন করেছি, যেটাতে আমি আব্বুর এই 4 সেপ্টেম্বর অথবা 15 জুলাইতে আমি একজন প্রবীণ শিল্পীকে সম্মান জানাচ্ছি। আব্বু ফ্যামিলিকে এত ভালোবাসতেন যে আব্বু শুটিংয়ে যখন যেতেন আউট অফ টাউন, আউট অফ কান্ট্রি, আমরা কিন্তু সাথে যেতাম। এবছর বুলবুল আহমেদ স্মৃতির সম্মাননা 2024 পাচ্ছেন বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদি খান। লালা নওশীন, চ্যানেল আই, ঢাকা। এবারে জয় বানানো ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশন রেডার নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা। নগর ভবনে অনুষ্ঠিত সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে রেডার নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী, সহসভাপতি মোহাম্মদ কবির হোসেন ও গ্রিন বাংলাদেশ ডেভেলপারের স্বত্বাধিকারী মোহাম্মদ শওকত আকবর সহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মহানগরীর সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সবাইকে নিয়ম মেনে গৃহ নির্মাণের আহ্বান জানানো হয়। এবারে কৃষি সংবাদ।
অন্যান্য জেলার মতো নওগাঁতেও 2 সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম কেজি প্রতি 3 থেকে 5 টাকা বেড়েছে। এ নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। ক্ষুদ্র ব্যবসায়ী ও মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বৃদ্ধি, প্রতিকূল আবহাওয়া এবং কোরবানির ঈদে মিল বন্ধ থাকায় চালের দাম বেড়ে গেছে। নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ধানের ভরা মৌসুমে জেলার খুচরা বাজারে চালের মূল্য জাতভেদে কেজি প্রতি 3 থেকে 5 টাকা বেড়েছে। চালের দাম দফায় দফায় বাড়ায় উদ্বেগে ক্রেতারা। যে চাউলের দাম 50 টাকা ছিল, এটা এখন 54 টাকা কেজি। এখন বর্তমানে কেজি প্রতি ভাই 3 টাকা 4 টাকা বেশি। পাইকারি বাজারে 50 কেজির প্রতি বস্তা চাল 150 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। গত 2 সপ্তাহে কাটারিভোগ চাল 57 থেকে বেড়ে 66 টাকা, নাজির শাইল 57 থেকে বেড়ে 60 টাকা, ব্রি 28 52 থেকে 57 এবং গুটি স্বর্ণ 50 থেকে বেড়ে 52 টাকায় বিক্রি হচ্ছে। চালকল মালিক সমিতি বলছে, বৈরী আবহাওয়া, নানা কারণে মিল বন্ধ থাকা আর বাজারে ধানের দাম বাড়ার কারণে বেড়ে গেছে চালের দাম। এই বড় মৌসুমের শুরুতে ধান এবং চাউলের মূল্যটা কিছুটা কম ছিল। এই 2 মাসের ব্যবধানে সেটা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে একটা স্ট্যান্ডার্ড জায়গাতে আসছে, যেটা হচ্ছে কৃষকদের জন্য অত্যন্ত ভালো। কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে। সরকারিভাবে ধান চাল সংগ্রহ অভিযান চলছে। চাল সংগ্রহে গতি থাকলেও ধান সংগ্রহে তা কম। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে ধানের দাম বেশি হওয়ায় সরকারি গুদামে চাল সরবরাহ করার আগ্রহ কম কৃষকের। সংগ্রহ অভিযান চলমান আছে, আমরা সংগ্রহ করছি। ইতিমধ্যে আমাদের 50% চাল কেনা হয়েছে এবং 31শে আগস্ট পর্যন্ত সংগ্রহের সময়সীমা আছে। আমাদের চাল সংগ্রহ শতভাগই হবে আশা করি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। অন্যদিকে কৃষক বলছেন, ধানের ন্যায্য দাম থেকে তাদের বঞ্চিত করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। টাঙ্গাইলের ঝিনাই নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন টাঙ্গাইল 8 আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে বাসাইল ও সখীপুরের ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। সে সময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরুখ খান সহ অন্যরা। পরে নদী ভাঙনের শিকার 200 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। করব ভূমি পুনরুদ্ধার, রুগ্ভ মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে মংলা বন্দর কর্তৃপক্ষ। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি 2024-এর অংশ হিসেবে সদর দপ্তর প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের বিভাগীয় প্রধান, কর্মকর্তা ও কর্মচারী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় বন্দর এলাকায় 5000 ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হবে। সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগ অগ্রণী ভূমিকা পালন করবে বলছেন সংশ্লিষ্টরা। সংবাদের সময় হলো আবারও বিরতির। বিরতির পর আরও থাকবে সিলেট, কুড়িগ্রাম সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি, সরকারি বেসরকারি ত্রাণ সহায়তায় বানভাসী মানুষের ঘুরে দাঁড়ানোর চেষ্টা। আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ। এখন জানাবো আরো কিছু সংবাদ। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, কোটা বিরোধী আন্দোলনে জামাত বিএনপি ঢুকে পড়েছে বলেই আন্দোলনকারীরা রাষ্ট্রদ্রোহী স্লোগান দিচ্ছে। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সাক্ষাৎ করতে যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে সৌদি আরবে যেসব প্রবাসী বাংলাদেশি ব্যবসা বাণিজ্য করেন তাদের রেজিস্ট্রেশন সুবিধা দেওয়ার জন্য আহ্বান জানান মন্ত্রী। দুদেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কোটা বিরোধী আন্দোলন নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এটি সরকার বিরোধী নয়, এটি রাষ্ট্র বিরোধী স্লোগান এবং একই সাথে সেখানে সরকার বিরোধী, প্রধানমন্ত্রী বিরোধী স্লোগান দেওয়া হয়েছে। এতে স্পষ্ট আমরা যে বলেছিলাম আগে যে কোটা আন্দোলনের মধ্যে রাজনৈতিক অপশক্তি ঢুকেছে, বিএনপি জামাত সহ যারা দেশকে অস্থিতিশীল করতে চায়
তারা ঢুকেছে, এতে প্রমাণিত হয় এটি কোটা বিরোধী আন্দোলন নয়। সিলেট ও কুড়িগ্রাম সহ বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতির দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বানভাসী মানুষ। তাদের সরকারি বেসরকারিভাবে ত্রাণ সহায়তা দিচ্ছে বিভিন্ন সংস্থা। দেশে প্রথমবারের মতো ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সার্ভিস জিপি-ফাই আনলিমিটেড এনেছে স্মার্ট কানেক্টিভিটি সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান সহ বিশিষ্টজনেরা। গ্রামীণফোনের উদ্ভাবনী এই প্রযুক্তি গ্রাহকদের নির্ভরযোগ্য, দ্রুত ও সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করবে বলে জানিয়েছে গ্রামীণফোন। এক থেকে 12তম ব্যাচের সকল নিয়োগ বঞ্চিত নিবন্ধন সনদধারীদের সরাসরি নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম। দাবি আদায়ে রাজধানীর ইস্কাটন গার্ডেনে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানান তারা। বক্তারা বলেন, নিবন্ধিত সনদধারীরা অনেকেই নন এমপিও, খণ্ডকালীন ও শিক্ষা সম্পর্কিত প্রতিষ্ঠানের সাথে সম্পর্কযুক্ত। তাদের নিয়োগ দিলে বেঁচে থাকার সুযোগ পাবে তারা, সাথে সাথে বর্তমান সরকারও যোগ্যতা সম্পন্ন শিক্ষক পাবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন শিক্ষক প্রতিনিধিরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় দিনের মতো আমদানি পণ্য খালাস বন্ধ করে রেখেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন C&F এজেন্টরা। দ্রুত পণ্য খালাস আইন বাতিল চেয়ে C&F এজেন্টদের কর্মবিরতির ফলে বিমানবন্দরে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিদেশ থেকে আসা জরুরি পণ্য নিয়ে মানুষ। আন্দোলনকারীরা বলেছেন, 10,000 এজেন্ট বেকার হয়ে পড়ায় এই আইন বাতিল না হওয়া পর্যন্ত সব পণ্য খালাস বন্ধ থাকবে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে রাজধানীর বিনিয়োগ ভবনে যুব দক্ষতা বিষয়ক আলোচনা সভা হয়েছে। সভায় বক্তারা জানান, 2041 সালের মধ্যে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প নিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে NSDA শক্তিশালীকরণ প্রকল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আব্দুল নাসির চৌধুরী। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতির পর অন্যান্য খবরের সঙ্গে আরো বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। এখন জানাবো সংবাদের বাদবাকি আয়োজন। নতুন মা ও শিশুর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে একসাথে কাজ করতে ডেটল ও টগোমুগুর মধ্যে চুক্তি সই হয়েছে। রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির কার্যালয়ে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়। এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান নিজেদের দক্ষতায় নতুন বাবা মাকে প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য উপকরণ এবং পণ্য সরবরাহ করার মাধ্যমে পরিবার শুরু করতে সহায়ক ভূমিকা রাখবে। চুক্তি সই অনুষ্ঠানে রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক বিশাল গুপ্তা, টগুমগুর সিইও ডক্টর নাজমুল আরিফিন, ভাইস প্রেসিডেন্ট তাহমিনা রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে জেন্ডার ও বিরোধ সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ে দুদিনের প্রশিক্ষণ হয়েছে। জার্মান ভিত্তিক সংস্থা GIZ এর সহযোগিতায় প্রশিক্ষণ পরিচালনা করেন গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক উন্নয়ন সংস্থা সমষ্টি। প্রশিক্ষণে বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মুমিতা তানজিলা, GIZ শেড প্রজেক্টের ক্রাইসিস অ্যান্ড কনফ্লিক্ট অ্যাডভাইজার মোহাম্মদ জাহিদ হাসান, ল স্পেশালিস্ট মোবাশ্বেরুল ইসলাম, সমষ্টির নির্বাহী পরিচালক ও চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান, সমষ্টির গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক এবং অন্যরা। দুদিনের প্রশিক্ষণে উখিয়া ও টেকনাফের 27 জন সাংবাদিক অংশ নেন। এবারে খেলার খবর।